প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা আজকে আলোচনা করব এসআর অ্যাক্টের ধারা 19 থেকে। ধারা 19-এ কি বলা আছে? ক্ষতিপূরণ। অর্থাৎ আমরা যে অধ্যায়টা পড়ছি সেটা হচ্ছে চুক্তি প্রবলের বিষয়। কখন চুক্তি প্রবল করা যাবে বা স্পেসিফিক পারফরমেন্স করা যাবে এবং কখন করা যাবে না, তার মধ্যে 19 একটা সেকশন। এখানে চুক্তি প্রবল বিষয়ে নিশ্চয়ই ক্ষতিপূরণ মঞ্জুর করার ক্ষমতা, পাওয়ার টু অ্যাওয়ার্ড কম্পেনসেশন ইন সার্টেন কেসেস, মানে কিছু কিছু ক্ষেত্রে চুক্তি সম্পাদন করতে গিয়ে ক্ষতিপূরণও দেওয়ার প্রয়োজন হতে পারে। আদালত তখন ক্ষতিপূরণ দিয়ে থাকবেন। তো এটা কোন কোন ক্ষেত্রে আমরা দেখে নিই। চুক্তির কার্য সম্পাদন এর অতিরিক্ত বা পরিপূরক হিসাবে ক্ষতিপূরণ দাবি করা যায়। অর্থাৎ কার্য সম্পাদনও চাই, আমি ক্ষতিপূরণও চাই। মনে করেন একটা মামলা হয়েছে, বাদী দাবি করছেন যে এই নিচে উদাহরণ পড়লে বুঝতে পারবেন, উদাহরণ দেওয়া আছে। আদালতের নির্দেশিত পন্থায় ক্ষতিপূরণ নিবারণ করবেন, অর্থাৎ আদালত যেভাবে বলবে সেইভাবে ক্ষতিপূরণ একজন আরেকজনকে দিবে। কার্য সম্পাদন অনুপযোগী হয়ে পড়লেও এ ধারার ক্ষমতা প্রয়োগে আদালত বাধাপ্রাপ্ত বা বাধাগ্রস্ত হবে না, অর্থাৎ আর্জি সংশোধন করে হলেও ক্ষতিপূরণ নেওয়া যাবে। 19 ধারার মূল বক্তব্য হচ্ছে, চুক্তি প্রবলের মামলা হওয়ার পরে বাদী দাবি করছে আমাকে সুনির্দিষ্ট কার্য সম্পাদনও দেন, আমাকে এর সাথে কিছু ক্ষতিপূরণেরও ব্যবস্থা করেন, কারণ অপরপক্ষ চুক্তি ভঙ্গ করার ফলে আমার এই ক্ষতি হয়েছে। তাহলে আমি ক্ষতিপূরণও চাই, আবার চুক্তি বাস্তবায়নও চাই। 19 ধারায় ক্ষতিপূরণ যে আদালত দিতে পারবে, সিভিল কোর্ট ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা রাখেন, এটা 19 ধারাতে দিয়ে দেওয়া হচ্ছে। উদাহরণ পড়ি। ক ক্ষয়ের নিকট 100 মণ চাল বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলো। মানে ক এখানে বিক্রেতা, মানে চাল ব্যবসায়ী, এবং খ হচ্ছে হয়তোবা চালটা নিয়ে সে ক্ষুদ্র ব্যবসায়ী হতে পারে, অথবা সে কোনো একটা প্রোগ্রামে চালের প্রয়োজন আছে, হয়তোবা কোনো বিয়ে বা ওর কোনো অনুষ্ঠান করবেন, এ কারণে সে চালটা কিনবেন। তিনি ব্যবসায়ী হতে পারেন বা নিজের প্রয়োজনে কিনতে পারেন, সেটা ম্যাটার না। হচ্ছে ব্যবসায়ী, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু যথাসময়ে চাল সরবরাহ করতে ব্যর্থ হয়, তার মানে তার চাল দরকার। একটা তারিখ নিশ্চয় আছে যে ঠিক আছে, আমি টাকা দিলাম, আপনি আগামীকাল বা এই তারিখের মধ্যে চালটা আমার এই ঠিকানায় পৌঁছিয়ে দিবেন। তাহলে কিন্তু কথা মতো চাল দিতে ব্যর্থ হয়েছে। এবং চাল অস্থাবর সম্পত্তি ও বিশেষ বা দুষ্প্রাপ্য কোনো কিছু নয়। চাল কোনো বিশেষ কোনো কিছু না, চাল তো অনেক পাওয়া যায়। এই কয়ের কাছে চাল পাওয়া গেল না, আরেকজনের কাছে পাওয়া যাবে। তার মানে যদি অ্যাডভান্স দিয়ে থাকে টাকা বা পুরো টাকাই দিয়ে থাকে, সেই টাকাটা তাকে ফেরত দিতে হবে। এখন যদি টাকা ফেরত দিতে না পারে, তাহলে কি করবে? বাদী হয়ে মামলা করবে। বিধায় চুক্তি ভঙ্গ করায় খ শুধুমাত্র ক্ষতিপূরণের ডিগ্রি পাবে। তাহলে এখানে বাদী হবে মানে যে চাল কিনতে চেয়েছিলেন, তিনি মানে বিক্রেতার বিরুদ্ধে মামলা করবেন, বিবাদী হবেন এখানে তাহলে এখানে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবেন না। কেন? চালই দিতে হবে তা নয়। চালের মানে 100 মণ চালের যে দাম, সে টাকা দিয়েছিল, এই টাকাটা আপনি ফেরত দেন। এবং এই সময়ে মানে না দেওয়ার কারণে তার যে ক্ষতি হয়েছে, সেই অতিরিক্ত কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা আদালত করে দিতে পারে মামলার পরিস্থিতি বিবেচনায়। তো এরকম কিছু উদাহরণ আছে, পড়লে বুঝতে পারবেন। এখানে দেখেন, আমি কিছু কিছু লাইন কথা হাইলাইট করে রাখছি, যেমন এটা আন্ডারলাইন করা আছে। 100 মণ চাল বিক্রয়ের, এখানে হচ্ছে একটি বাড়ি বিক্রয়ের, পেটেন্ট বিক্রয়, শেয়ার বিক্রয়ের। তার মানে এই শব্দগুলো আপনার কোথায় থাকবে? প্রশ্নের মধ্যে থাকবে। তখন আপনি বুঝতে পারবেন যে 19 ধারা থেকে আসছে। তার মানে এই পুরো উদাহরণটা পড়ার পরে এই শব্দ দুইটা তিনটা যদি মনে রাখেন, তাহলে বুঝতে পারবেন যে 19 ধারা থেকে এটা আসছে। উদাহরণগুলো পড়ে নিবেন। আর আগের ক্লাসের যে ভিডিওগুলো আছে ব্যাচ ওয়ানের, সেখানে এই সেকশনগুলো পড়ানো আছে বিস্তারিত, সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। আর তারপরেও পড়ার পরে যদি বুঝতে সমস্যা হয় বা ভিডিও দেখেও বুঝতে সমস্যা হয়, মেসেজ করবেন,
আমি বুঝিয়ে দেবো। তাহলে 19 ধারার মূল বক্তব্য হচ্ছে, এইটা যেহেতু বিশেষ কোনো কিছু না, টাকা দিলেই সমাধান হয়ে যায়। যিনি মামলা করছেন বাদী, তিনি বলছেন হ্যাঁ আমাকে ক্ষতিপূরণ দিয়ে দিলে আমি খুশি, আমার চুক্তির কার্য সম্পাদন নাও হলেও চলবে। আবার অনেক ক্ষেত্রে আমার চুক্তির কার্য সম্পাদনও চাই, আবার দেরি করার কারণে আমার মামলা করা লাগলো, মামলা করতে আমার খরচ হলো, আমার কিছু কস্ট বা খরচ আমি চাই, সেক্ষেত্রে কার্য সম্পাদন প্লাস ক্ষতিপূরণ দুইটাই পাওয়া যেতে পারে। তার মানে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা আদালতের আছে 19 ধারায়। এরপরে আমরা পড়বো হচ্ছে ধারা 20, খেসারত। ইংরেজি হচ্ছে লিকুইডেশন, পরিশোধ প্রতিবন্ধকতা নয়। লিকুইডেশন অফ ড্যামেজেস নট এ বার টু স্পেসিফিক পারফরমেন্স, অর্থাৎ একজন চুক্তি ভঙ্গ করছে, করে আরেকজনের সাথে বলছে যে ঠিক আছে আমি যেহেতু চুক্তিটা পালন করতে পারলাম না, আমি ক্ষতিপূরণ আপনাকে দিয়ে দিচ্ছি ভাই, আপনি মামলা করেন না। কিন্তু সে বলছে না, আমি টাকা নিব না, আমি মামলা করে আমি যেটা চাইছি সেটাই আমাকে দিতে হবে। এই যে যিনি মামলা হওয়ার হাত থেকে বাঁচার জন্য অফার করলো একটা টাকা, যে আমি নিজে থেকে ক্ষতিপূরণ দিচ্ছি, তো যখন নিজে থেকে কোনো ক্ষতিপূরণ দিতে চাইবে বিবাদী, এটাকে বলা হয় হচ্ছে খেসারত বা লিকুইডেশন আদালতের ভাষায়। চুক্তি ভঙ্গের জন্য নির্দিষ্ট অঙ্কের অর্থ, যেটা খেসারত প্রদানের কথা চুক্তিতে উল্লেখ থাকলে, এখানে বিবাদী পরবর্তীতেও সেটা মৌখিকভাবে বলতে পারে, অথবা চুক্তির মধ্যে একটা পক্ষ বলে দিচ্ছে যে আমি এটা যদি না করতে পারি আমি টাকা দিয়ে দিব। এবং চুক্তি ভঙ্গকারী অর্থটি খেসারত হিসাবে ক্ষতিগ্রস্ত পক্ষকে প্রদানে ইচ্ছুক হলেও চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে। অর্থাৎ খেসারত প্রতিবন্ধকতা নয় কিসে, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে। তার মানে এখানে 20-এ আপনারা কি লিখবেন, এসপি দিয়ে টিক চিহ্ন দিয়ে দিবেন, মানে 20-এ চুক্তি প্রবল করা যাবে। বিবাদী নিজ থেকে স্বেচ্ছায় বাদীকে ক্ষতিপূরণ প্রদান করতে প্রস্তাব দিলে তাকে খেসারত বলে। খেসারতের সংজ্ঞা দিয়ে দিয়েছি। প্রশ্ন আসতে পারে খেসারত কাকে বলে, ইংরেজিতে প্রশ্ন আসতে পারে যে খেসারত অর্থ কি বা লিকুইডেশন অর্থ কি। একটা উদাহরণ আছে, খ ক এর নিকট হতে ক এর দখলীয় গ এর অধীনস্থ একটি সম্পত্তি ইজারা গ্রহণ, ইজারা বলতে লিজ, অনুমোদন বিষয় চুক্তিবদ্ধ হলো। তাহলে খ এখানে মিডিয়া বা দালালের কাজ করছে, এবং গ হচ্ছে প্রকৃত সম্পত্তির মালিক। শর্ত হলো ক গ এর নিকট আবেদন করে খ এর জন্য ইজারাটির লাইসেন্স এনে দিবে। তার মানে এখানে খ ইজারা নিচ্ছে, ক হচ্ছে দালালি করছে। দালালি তো বোঝেন আশা করি, মানে মিডিয়ার কাজ করা, ঘটকালির কাজ করা। এখানে খ এবং গ এর মধ্যে কানেকশন তৈরি করে দিচ্ছে ক, ক এর সম্পত্তি না, কিন্তু এখানে মাথা ঢুকিয়ে দিয়ে খ এবং গ এর মধ্যে একটা ডিল করে দিব, এবং ডিলের পরিবর্তে সে কিছু টাকা নিবে, কার কাছ থেকে, গ এর কাছ থেকেও কিছু নিবে, হয়তো বা খ এর কাছ থেকেও কিছু নিবে। অন্যথায় ক খ কে 10,000 টাকা খেসারত দিবে। যদি সে এটা করে দিতে না পারে তাহলে 10,000 টাকা খেসারত দিয়ে দিবে। এইটা চুক্তিতে লিখে দিল, ক লিখে দিল। কিন্তু পরবর্তীতে ক লাইসেন্সের জন্য গ বরাবর আবেদন করতে অস্বীকৃতি জানালো, মানে আমি এটা করবই না। হয়তোবা ক্ষয়ের থেকে অন্য একটা ব্যক্তি একটু বেশি টাকা অফার করেছে, তাই হয়তোবা ক এই খকে না দিয়ে অন্য কাউকে দিচ্ছে, ব্যাপারটা এরকম হতে পারে। তার মানে খকে এবার অ্যাভয়েড করছে, কিন্তু খয়ের তো একটা চুক্তি করা আছে। এখন ক মনে করছে চুক্তি ভঙ্গ করলে তুমি কি করবে, তোমাকে 10,000 টাকা মুখে ছুড়ে মেরে দিব, তাহলে তো তুমি আর কিছু করতে পারবে না। বিধি ধারা বলছে যে আপনি 10,000 টাকা দিলেই হবে না, আপনি চুক্তি করেছেন, আপনার গয়ের কাছ থেকে লাইসেন্স এনে দিতে হবে। আপনি এনে দেওয়ার চেষ্টা যদি করেন, করে ব্যর্থ হন সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনি চেষ্টাই করবেন না, তার মানে এখানে কোনো সমস্যা আছে। তাই আদালত বাধ্য করবে এই চুক্তিটা আপনাকে পালন করতে হবে, খকে আপনি লাইসেন্স এনেই দিতে হবে। তাহলে অস্বীকৃতি জানালো এবং চুক্তি মোতাবেক খকে 10,000 টাকা খেসারত দেওয়ার প্রস্তাব দিল, মানে নিজে থেকে আমি 10,000 টাকা দিচ্ছি আপনাকে, আপনি কোনো ঝামেলা করেন না। যদি গ লাইসেন্স দিতে সম্মত থাকে, কিন্তু গ লাইসেন্স দিতে রাজি আছে, কিন্তু ক হয়তোবা খকে না দিয়ে অন্য কাউকে দিবে, ঘটনাটা এরকম। এই কারণে দালাল শব্দটা ব্যবহার করেছে। দালালের কাজ হচ্ছে যার কাছ থেকে বেশি ইনকাম হবে তাকে দিবে।
তবে চুক্তিটি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে। গ যেহেতু ইজারা দিতে রাজি আছে সম্পত্তিটা, তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে এখানে বাদী হবে খ, বিবাদী হবে ক, এবং মোকাবেলা বিবাদী হবে গ। মোকাবেলা বিবাদী বলতে নামমাত্র বিবাদী রাখবে, মানে এখানে গ কে অবগতি করানোর জন্য। মোকাবেলা বিবাদী এখানে কোনো বিয়ার রাখতে পাবেন না। যারা সিভিল প্র্যাকটিস করেন তারা মোকাবেলা বিবাদী কি জিনিস সেটা বুঝেন। তো নিজ নিজ সিনিয়রকে জিজ্ঞাসা করবেন মোকাবেলা বিবাদী কি, ভালোভাবে বুঝিয়ে দিবেন। আর সিনিয়রের মাধ্যমে যদি জানতে না পারেন আমাকে মেসেজ করবেন, আমি আলাদাভাবে বুঝিয়ে দেব। তবে এতটুকু আমি হিন্ট দিচ্ছি যে মোকাবেলা বিবাদী যারা থাকে মামলার সাথে তাদের খুব একটা স্বার্থ থাকে না, কিন্তু তাদেরকে বিবাদী করা হয় এই যে তার সম্পত্তি নিয়ে যেহেতু ঝামেলা হয়েছে তাই। তাহলে এখানে গ যদি উপস্থিত হয় বলবে আমার সমস্যা নাই, আমি দিয়ে দিব। আর উপস্থিত না হলেও সমস্যা নাই, কারণ এখানে প্রকৃত বিবাদী ক। ক যেহেতু অস্বীকার করছে, আবেদন করছে, তাই। তাহলে 20 ধারা এসপি টিক চিহ্ন দিয়ে দেন, সম্ভব। 21, যে সকল চুক্তি প্রবল বা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তি বাস্তবায়ন বা চুক্তি কার্যকরযোগ্য বা বলবৎযোগ্য নয়। আমরা 12তে পড়েছিলাম কি করা যাবে, চুক্তি প্রবল করা যাবে, তাহলে 12তে এসপি লিখে টিক চিহ্ন দিতে হবে। আর 21-এ এসপি লিখে ক্রস চিহ্ন দিতে হবে। একটা দেখেন খুব সুন্দর একটা মিল আছে। আমরা যদি 12তে কি আছে, প্রবল, সম্ভব, চারটি ক্ষেত্রে, তাহলে টিক চিহ্ন দিয়ে দেন এসপি দিয়ে 12তে। আর 12কে যদি আপনি উল্টে দেন, তার মানে একের কাছে দুই, দুইয়ের কাছে এক। এই যে 21-কে যদি আপনি এককের জায়গায় দশক, দশকের জায়গায় একক, মানে সংখ্যাগুলোকে ওলট পালট করে দেন, তাহলে 12 হয়ে যায় 21, আর হা হয়ে যায় না। তাহলে 12তে হা মানে টিক চিহ্ন, আর 21-এ না মানে ক্রস চিহ্ন। 12তে ছিল চারটি ক্ষেত্রে, 21-এ হচ্ছে 8টি ক্ষেত্রে, ডাবল হয়ে গেছে। উল্টে যে ডাবল হয়ে গেছে। এই যে 8টি ক্ষেত্রে চুক্তি প্রবল করা যায় না। কি কি? কন্ট্রাক্টস নট স্পেশালি ইনফোর্সেবল, এখানে নট বলে দিয়েছে। কোন কোন কন্ট্রাক্ট গুলো? আর্থিক ক্ষতিপূরণের দ্বারা প্রতিকারযোগ্য নয়, বা আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট নয়, বা আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত, সরি, আর্থিক ক্ষতিপূরণের দ্বারা প্রতিকারযোগ্য মানে টাকা দিলেই সমাধান হয়ে যাচ্ছে। একটু আগে আমরা দেখলাম চালের পরিবর্তে টাকা দিলেই হয়ে যাচ্ছে। আর্থিক ক্ষতিপূরণই যথেষ্ট, টাকা দিয়ে সমাধান। আর্থিক ক্ষতিপূরণ, পর্যাপ্ত প্রতিকার, যেভাবে প্রশ্ন আসুক না কেন পয়েন্ট একই, 21-এর ক। যেমন ঋণপত্র ক্রয়, নীল ক্রয়। নীল বলতে ওই যে আগে নীল চাষ হতো জমিদারের সময়, নীল দর্পণ, আমরা যে উপন্যাস পড়েছি, সম্ভবত নাটক ছিল নীল দর্পণ। তো নাটক পড়েছিলাম এই দীনবন্ধু মিত্রর লেখা, সেই নীল যে গাছ থেকে হয়, পাটের মতো গাছ। ক্রেডিট খোলা ইত্যাদি যে চুক্তি, এগুলো টাকা দিয়ে সমাধান করা যায়। ওইটাই দিতে হবে তা না, কারণ সেটা বিশেষ কোনো কিছু না, কোনো ওই আর্টিফ্যাক্ট বা কোনো কারুকার্য খচিত কোনো কিছু না, কোনো চিত্রকর্ম না। এ কারণে এটা ক্ষতিপূরণ দেওয়া যায়, তাই এটার আর এসপি দরকার নাই। যেখানে টাকা দিয়ে সমাধান হবে সেটা ওই জিনিসই আমাকে দিতে হবে। আমাকে 100 মণ চালই দিতে হবে, ওই চালই দিতে হবে যেটা ওই সময় চালানে আসছিল। এখন চাল যিনি দিতেন তিনি বলছে ওই চাল তো আমার শেষ হয়ে গেছে, এখন আর আসছে না, আপনি টাকা নেন। এই কারণে আদালত বিশেষ কিছু না হলে টাকা দিয়ে সমাধান করবেন। খ, জটিল ও অসংখ্য পুঙ্খানুপুঙ্খ বিবরণ, ব্যক্তিগত যোগ্যতা বা সংকল্পের উপর নির্ভরশীল, তাহলে চুক্তি শর্ত পূরণযোগ্য নয়, এগুলো ক্ষেত্রে আদালত চুক্তি প্রবল করে দিবেন না, মানে সম্ভব না। ক্ষতিপূরণ দিতে পারে কিন্তু চুক্তি প্রবল হবে না। আচ্ছা, ব্যক্তিগত কাজ, যেমন কেউ গান গাওয়ার জন্য কোনো শিল্পী চুক্তিবদ্ধ হলো, কিন্তু যেদিনকে গান গাইতে যাবে সেদিন সে অসুস্থ, গলা ভেঙে গেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি আর স্টেজে উঠতে পারছেন না, তাহলে তাকে কি বাধ্য করা যাবে গান গাইতে? যাবে না। ছবি আঁকা, একজন বলেছিল যে আমি ছবি এঁকে দিব, তার পরিবর্তে এত টাকা নিব, কিন্তু ছবি আঁকতে যাবে, সে আর ছবি এঁকে দিতে চাচ্ছে না, কারণ এর ব্যক্তিগত একটা যোগ্যতা। শিল্প জোর করে হয় না, সাহিত্য রচনা এটাও শিল্প। সিনেমায় অভিনয় করতে চাইলো না নায়ক শাকিব খান, কিন্তু পরে বলছে আপনার সিনেমায় সিনেমায় আর অভিনয় করব না। তার ইচ্ছা, সে অভিনয় করতে পারে, না করতে পারে, এটা সংকল্প বা ব্যক্তিগত যোগ্যতার বিষয়।
ব্যক্তিগত সংকল্প, ইচ্ছা, বিবাহ, বিবাহ করতে চেয়েছিল কিন্তু পরে আর বিবাহ করতে চাচ্ছে না। আদালত বলতে পারবে না একেই আপনাকে বিবাহ করতে হবে, কারণ একটা নারী বা পুরুষ বিবাহ তাকে করবে কি করবে না তার ব্যক্তিগত ইচ্ছা, তার সংকল্প। এই কারণে বিবাহ আদালত বাধ্য করতে পারে না কাউকে যে আপনাকে সংসার করতেই হবে। সংসার না করলে যৌতুকের মামলায় হাজতে দিয়ে দেয়, কিন্তু জোর করে বিয়ে দিয়ে দিতে পারবে না। আদালত কখনো জোর করে কাউকে বিয়ে দিবে না, কারণ সেটাই বেআইনি হয়ে যাবে। জটিল কাজ, যেমন বিশেষ পদ্ধতিতে চাষাবাদ। একজন বলল আমার সম্পত্তি আপনার কাছে, আমি কি রাখলাম, বন্ধক রাখলাম, মর্টগেজ রাখলাম, কিন্তু আপনি আলু চাষ করবেন, এভাবে না এভাবে চাষ করবেন। তো যার জমি সে আলু চাষ করতে দিচ্ছে, কিন্তু বলছে এইভাবে চাষ করা যাবে না, এইভাবে চাষ করতে হবে, তার মানে কিছু শর্ত জুড়ে দিচ্ছে। এখন যিনি নিবেন তিনি, ওই যে মালিক, তার কি শর্ত শুনবেন? তার যেভাবে সুবিধা হবে সেভাবে করবেন। তার মানে শর্ত জুড়ে দিলে সেই বিশেষ পদ্ধতিতে সে চাষ করতে পারে, নাও পারে, তার ইচ্ছা, বাধ্য করা যাবে না। তো কেউ যদি বলে যে আমার থেকে জমি নিয়েছে কিন্তু বিশেষ পদ্ধতিতে সে চাষ করছে না, চুক্তি কার্য সম্পাদন করে দেন, বিশেষ পদ্ধতিতেই চাষ করতে বাধ্য করেন, আদালত বলবে এই কাজ করতে পারবো না। গ, চুক্তির শর্তাবলী নির্ণয় করা যায় না। এমন চুক্তি যে চুক্তিতে কি লেখা আছে আগামাথা কিছু বোঝা যায় না, মানে শর্তগুলো ডিফাইন করা যাচ্ছে না, প্রবলেম। চুক্তিতে জায়গা ও সাজ সরঞ্জামের পরিমাণ ও প্রকৃতি নির্দিষ্ট করা নাই। মনে করেন যে একটা দলিল হলো বিক্রয় কবলা, একজন জমি বিক্রয় করবে, যে আমার জমি বিক্রয় করলাম, কিন্তু জমির তফসিল নাই, বা তফসিলে সঠিক দাগ, সঠিক খতিয়ান, পরিমাণ উল্লেখ নাই। দাগ ও খতিয়ান উল্লেখ আছে কিন্তু পরিমাণ উল্লেখ নাই, তো যেই দলিলে পরিমাণ উল্লেখ নাই সেটা কি কাজ করবে? কাজ করবে না। অসম্পূর্ণ এবং ত্রুটিযুক্ত দলিল, এই দলিলের ফলে কেউ ক্ষতিগ্রস্ত হলে সেই চুক্তি আদালত বাধ্য করবে না। 4 নম্বর, চুক্তির প্রকৃতির কারণে বাতিলযোগ্য। চুক্তির প্রকৃতি কি? মনে করেন এমন একটা চুক্তি যে চুক্তিটা অবৈধ, অবৈধ কাজের জন্য চুক্তি। তো অবৈধ কাজের জন্য যদি কোনো চুক্তি করা হয়, একজন বলল যে ভাই আমার কাছে 1 কেজি হেরোইন আছে, তুমি এইটা যদি রাজশাহী থেকে ঢাকায় বা চট্টগ্রাম থেকে ঢাকায় যদি নিয়ে এসে দিতে পারো, তোমাকে আমি 50,000 টাকা দিব। তো এই যে মাদকদ্রব্য বহন, এটা অবৈধ কাজ। তো এই সে এনে দিল কিন্তু 50,000 টাকার পেল না, সে আদালতে মামলা করলো যে আমি তো তার কাজ করে দিলাম, এনে দিলাম ইওর অনার, কিন্তু আমাকে 50,000 টাকা দিচ্ছে না। এই চুক্তি কি কার্যকর করা যাবে? যাবে না, কারণ এটা অবৈধ কাজের চুক্তি। জিম্মাদার কর্তৃক ক্ষমতা লঙ্ঘন করে কৃত চুক্তি। বলে জিম্মাদার বলেছে এই বিল্ডিংটা আপনি দেখাশোনা করবেন, দেখাশোনার জন্য থাকলো, কিন্তু সে বিল্ডিং বিক্রয় করে দিয়েছে। তাকে তো বিক্রয়ের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দেয়নি, শুধু দেখভাল করার জন্য ম্যানেজারের দায়িত্ব দিয়েছে, জিম্মা দিয়েছে। তো তিনি যদি সেটা করে ফেলেন বা সেই সম্পত্তিটা কাউকে আবার যদি ইজারা দিয়ে দেন, তো সেই ইজারা চুক্তি দিয়ে কেউ যদি, থার্ড পার্টি কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, মনে করেন রহিম করিমকে একটা সম্পত্তি ইয়া দিয়েছে, জিম্মা দিয়েছে। এখন করিম সেটা দেখভাল করবে, কি করবে সব শর্ত লেখা আছে, কিন্তু সেটা বিক্রয় করতে পারবে না বা ইজারা দিতে পারবে না, এটাও লেখা আছে। কিন্তু সে কি করছে, ওই চুক্তির শর্ত ভঙ্গ করে, জিম্মার শর্ত ভঙ্গ করে তৃতীয় পক্ষ রানার কাছে সম্পত্তিটা কি করে দিল, বিক্রয় করে দিল। তাহলে সেটা কি হবে? কারণ তার তো সম্পত্তি না, সে তিনি হচ্ছে জিম্মাদার, বা সেই যারা একটা চুক্তি করে দিচ্ছে। তাহলে তাকে বললে এটা দেখভাল করবেন, সে আরেকজনে কি দিয়ে দিচ্ছে, ইজারা বা লিজ দিয়ে দিচ্ছে। তাহলে মনে করেন লিজ নিল, এবার প্রকৃত মালিক জানতে পারলো কে, রহিম। রহিম এসে ওই রানাকে বলছে এই সম্পত্তিতে আসতে পারবেন না, কারণ রানা বলবে যে না, এই আমি তো জিম্মা নিয়েছি করিমের কাছ থেকে, এই সরি, কিনে নিয়েছি করিমের কাছ থেকে, বা ইজারা নিয়েছি করিমের কাছ থেকে। তো এই যে এই বিক্রয় চুক্তি বা ইজারা চুক্তি যেটা করিম এবং রানার মধ্যে হয়েছে, সেটা কার্যকর হবে না, কারণ এখানে প্রকৃত মালিকই না যিনি চুক্তিবদ্ধ হচ্ছেন। তাই কোম্পানির পক্ষে ক্ষমতার অতিরিক্ত চুক্তি, ওই ও এবং চ কাছাকাছি, উপরে হচ্ছে জিম্মাদার আর নিচেরটা হচ্ছে কোম্পানির কোনো প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ, যেমন কোম্পানির ম্যানেজার বা কর্মকর্তা বা কর্মচারী কর্তৃক নিজ ক্ষমতার আওতার বাইরে ক্রয় বা বিক্রয় চুক্তি, মানে যা তার কাজ না তার থেকে বেশি
কাজ তিনি করে ফেলেছেন এরকম। কার্য সম্পাদন শুরুর তারিখ হতে 3 বছর ক্রমাগত কাজ করতে হবে, এমন একটা চুক্তি যে চুক্তিতে লেখা আছে টানা 3 বছর কাজ করতে হবে। আদালত বলবে যে এটার দায়িত্ব আমরা নিতে পারবো না, সে 3 বছর কাজ করবে কি করবে না, 3 বছর বেঁচে থাকবে কিনা। তো এই ধরনের লং টার্মের কোন চুক্তিতে আদালত কার্যকর করে দিবে না এখানে। এই যে 3 বছর টানা কাজ করতে হবে, কাকে কাজ করতে হবে? আদালতকে কাজ করতে হবে এরকম চুক্তি। চুক্তি স্বাক্ষরিত হবার পূর্বেই বিষয়বস্তু বিলুপ্ত। এটা কেমন? মনে করেন যে একটা গরু বিক্রয় করতে চাচ্ছে, কুরবানির ঈদের আগে গরু ক্রয় করা হয় কুরবানি দেওয়ার জন্য। তো একজন বললো যে ঠিক আছে ভাই, আমার একটা গরু আছে, আপনি নিতে পারেন। গ্রামের মধ্যে অনেকেই বলে যে আমরা তাহলে বাইরে থেকে না কিনে ওই রহিম সাহেবের গরুটা কিনবো। এখন দুর্ভাগ্যবশত ঈদের একদিন আগে রহিম সাহেবের গরুটা মারা গেছে। এখন রহিম সাহেব কি সেই টাকাটা পাবেন? কারণ তিনি তো গরু রহিমের সাহেবের বাসায় আছে, কুরবানির দিন নেওয়ার কথা সকালে কুরবানি দেওয়ার জন্য। তো ঈদের দিন গরু আর পেলো না, তাহলে যারা গরু কিনছিল তারা তো আর টাকা দিবে না। এখন রহিম সাহেব যদি আদালতে মামলা করে যে আমাদের মধ্যে একটা চুক্তি ছিল, এই গরুটা তারা কিনে নিবে এবং আমাকে অর্ধেক টাকাও দিয়েছে, 2 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, আর রহিমে 1 লক্ষ টাকার ফেরত দিতে চাচ্ছে না, তাহলে এখানে রহিম তো বাধ্য করতে পারবে না মরা গরু নিতে, কারণ এই যে গরু সেটার বেঁচে নাই, আর মরা গরু কোনো এখানে মূল্য নাই। 1940 সালের সালিসি আইনের বিধান পরিপন্থী চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়নযোগ্য নয়। এটা একটা অতিরিক্ত পয়েন্ট যুক্ত করা হয়েছে। তো এই যে উপরে আমরা 8টি ক্ষেত্র দেখলাম, এই 8টি ক্ষেত্রে চুক্তি বলবৎ সম্ভব না। তাহলে 21-এ লিখে দেন এসপি ক্রস। 21-এ অনিবন্ধিত বিক্রয় চুক্তি মানে আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল নট স্পেশালি এনফোর্সেবল। কোন ক্ষেত্রে? 1 নম্বরে, স্থাবর সম্পত্তির লিখিত বিক্রয় চুক্তি নিবন্ধন ব্যতীত কার্যকর করা যায় না। কোনো জমি, পুকুর, বাড়ি, এগুলো স্থাবর সম্পত্তি, এগুলো রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কম্পালসারি রেজিস্ট্রেশন করা। তো কেউ যদি রেজিস্ট্রেশন না করে তাহলে এই চুক্তি বাস্তবায়ন করা যাবে না। আবার এটা যদি কোনো বাইনানামাও হয়, সেটাও কার্যকর করা যাবে না যদি সেটা রেজিস্ট্রেশন করা না হয়। আবার বলা হচ্ছে নিবন্ধিত হলেও, মানে রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু অপরিশোধকৃত বিনিময় মূল্য মোকদ্দমা রুজুর সময় আদালতে জমা না দিলে কার্যকর করা যাবে না। মনে করেন যে রহিম করিমের কাছে একটি জমি বিক্রয় করছে 5 কাঠা। তো তাদের মধ্যে আবার একটা বাইনানামা দলিল হয়েছে। এই বাইনানামা দলিল যদি রেজিস্ট্রেশন করা হয়, তাহলে যদি রহিম পরবর্তীতে জমিটা বিক্রয় করতে না চায়, অস্বীকার করে আমি বিক্রয় করবো না, আপনার টাকা ফেরত নেন, জমির দাম বেড়ে গেছে বা অন্য কেউ বেশি দাম বলছে তাই, তখন করিম কিন্তু রহিমের বিরুদ্ধে মামলা করে কি করতে পারবে? সম্পত্তিটা নিতে পারবে, যদি বাইনানামা দলিলটা রেজিস্ট্রেশন করা হয়। মানে মূল বিক্রয় যে দলিল বা সেল ডিড, সেটা তো রেজিস্ট্রেশন করতেই হবে। বাইনানামা করলে সেটাও রেজিস্ট্রেশন করতে হবে এবং বাইনানামায় একটা তারিখ উল্লেখ করতে হবে যে এতদিনের মধ্যে এটা কার্যকর করতে হবে, অর্থাৎ বাকি টাকা দিবে এবং জমি দখল বুঝিয়ে দিবে। তাহলে রেজিস্ট্রেশন থাকলে পাওয়া যাবে, আর যদি রেজিস্ট্রেশন না থাকে, বায়না চুক্তি, তাহলে আদালত এটা শুনবেই না। কারণ 21-এ এই ধারাটি যুক্ত হয়েছে 2004 সালের 27 নং আইন দ্বারা। 21-এ ধারাটি সংযুক্ত করা হয়, যা 2005 সালের 1 জুলাই হতে কার্যকর। 1 জুলাই হচ্ছে এটা অর্থ বছরের শুরুতে, 5 সালের, মনে রাখবেন যে 4 সালে শুরু হলো এবং 5 সালের 1 জুলাই কার্যকর হলো অর্থ বছরের প্রথম তারিখে। তো এই সময়ের পরে যদি কোনো চুক্তি হয় এবং এই 5 সালের 1 জুলাইয়ের পরে চুক্তি হওয়ার পরে সেটা নিবন্ধিত না হলে সেটার কোনো মূল্য নাই। মানে জমি দিতে অস্বীকার করলে জমি নিতে বাধ্য করা যাবে না। মানে জমি আহ, বিক্রয় করতে চাচ্ছে না, তাকে বাধ্য করা যাবে না বিক্রয়ে। আদালত বলবে যে এটা নিবন্ধন করা নাই, আমরা কিছু করতে পারবো না। কিন্তু যদি নিবন্ধন করা থাকে
জমির দাম 5 লাখ টাকা, 2 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে, আদালত বলছে বাকি 8 লাখ টাকা দেওয়ার সামর্থ্য কি আপনার আছে? তখন করিম বলবে যে হ্যাঁ আছে, এই যে 8 লাখ টাকা আমার কাছে। তখন বলবেন ঠিক আছে, এটা আদালতে আপনি চালান যোগে জমা দেন। যদি আপনি ডিগ্রি পান, প্রমাণ করতে পারেন যে আপনার এই যে বায়না দলিল এটা সঠিক, তাহলে আপনি ডিগ্রি পাবেন এবং এই 8 লাখ টাকা চলে যাবে করিমের কাছে এবং জমিটা আপনার কাছে চলে আসবে। তার মানে সামর্থ্য আছে কিনা এটা দেখার জন্য অপরিশোধকৃত বিনিময় চুক্তি, তার মানে কি 10 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা নিয়েছে, বাকি 8 লাখ টাকা অপরিশোধিত আছে, সেটা আদালতে জমা দিতে হবে, মানে তার সামর্থ্য আছে কিনা দেওয়ার। এরকম হতে পারে যে টাকা জমা দিল না, মামলা চললো, ডিক্রি হয়ে গেল, পরে দেখা যাচ্ছে তার কাছে 8 লাখ টাকা নাই। এই 8 লাখ টাকা জমাতে সে আবার 2 বছর সময় চাচ্ছে। তাহলে আদালত কি বলবে? এই চুক্তি আমি বাস্তবায়ন করতে পারবো না। এই কারণে প্রথমেই জমা দিতে হবে সামর্থ্য বোঝানোর জন্য এবং নেওয়ার ইচ্ছা আছে এটা বোঝানোর জন্য। 1/7/2005-এর আগের চুক্তির ক্ষেত্রে, মানে 1 জুলাই 2005-এর আগের চুক্তির ক্ষেত্রে মোকদ্দমা রুজুর সময় অপরিশোধকৃত বিনিময় মূল্য আদালতে জমা দেওয়ার কিন্তু প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? তখন 21A যে সেকশন, এটা সৃষ্টি হয়নি। তাই আগের বিনিময় চুক্তি হলে এমনিতেই বিনিময় চুক্তি ছাড়াই এটা কার্যকর করা যেত এবং নিবন্ধিত না হলেও কার্যকর করা যেত। নিবন্ধনের বিষয় এবং অপরিশোধিত বিনিময় মূল্য জমা দিতে হবে, এটা 21-এর ক এবং খ, এই দুইটা আইন, মানে এই দুইটা বিধান যুক্ত করা হয়েছে 2004 সালে, এবং 5-এর 1 জানুয়ারিতে সেটা কার্যকর হচ্ছে। 21A একটু জটিল মনে হতে পারে, কে বুঝতে পারেননি 21A? হাত উত্তোলন করেন। আচ্ছা, এবার 22। 22-এ বলা হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানে ইচ্ছাধীন বা বিবেচনামূলক ক্ষমতা। তার মানে এই 22 ধারা বলছে আদালত ডিক্রি দিতেও পারে নাও দিতে পারে। তাহলে উপরে লিখেন এসপি টিক চিহ্ন, নিচে লেখেন এসপি কস, মানে কিছু কিছু ক্ষেত্রে দিবে, কিছু কিছু ক্ষেত্রে দিবে না এসপি। তাহলে 22-এ টিক চিহ্ন আছে, ক্রস চিহ্ন আছে। ডিসক্রিশন, ডিসক্রিশন মানে বিবেচনামূলক ক্ষমতা। অ্যাজ টু ডিক্রিং, ডিক্রিং স্পেসিফিক পারফরমেন্স, মানে ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে বিবেচনামূলক ক্ষমতা। ইংলিশটা তুলে দিয়ে বলতে পারে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের কত ধারা বিষয়বস্তু, তখন উত্তর দিতে হবে 22। আদালত প্রতিকার মঞ্জুর করতে বাধ্য নয়। ইচ্ছাধীন ক্ষমতা স্বেচ্ছাচারিতা নয়, বরং তা নিখুঁত ও যুক্তিসঙ্গত। মানে আদালত ইচ্ছা হলো দিল, ইচ্ছা হলো দিল না, তা না। বিচার বিভাগ ও মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত, মানে বিচার বিভাগে যে মূলনীতি আছে সেটাকে অবশ্যই মানতে হবে আদালতকে। আপিল আদালতের মাধ্যমে নিম্ন আদালতের যে সিদ্ধান্ত, এই যে দিল কি দিল না ইচ্ছা মতো, এরকম যদি কেউ স্বেচ্ছাচারিতা করে কোনো আদালত, নিম্ন আদালত, তাহলে আপিলের মাধ্যমে উচ্চ আদালতের মাধ্যমে সেটা আবার সংশোধন করা যাবে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন, যে আদালত বিশেষ ক্ষেত্র বিবেচনায় মোট 3টি ক্ষেত্রে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ, ইংরেজি হচ্ছে সোলেটিয়াম, এর আদেশ দিতে পারে। এই প্রশ্ন নিয়ে অনেকের কনফিউশন আছে। আমি নতুন যে নোট তৈরি করছি সেখানে যে মোস্ট কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন আছে 7টা সাবজেক্টের বিগত সালের, এই প্রশ্নগুলোর আমি ব্যাখ্যা দিয়ে দিব। এখানে আবারও বলছি, অনেকেই বলবে 2টি, অনেকেই বলবে 3টি, বিভিন্ন বই বিভিন্ন আছে, কিন্তু আমি বলছি 3টি, এবং আমি এখনই সেটা প্রমাণ করে দেখিয়ে দেব, বোঝার চেষ্টা করেন। তাহলে সোলেটিয়াম 3টি ক্ষেত্রে দেওয়া যায়। কি কি? ডিক্রি প্রদান না করার ব্যাপারে বিবেচনামূলক ক্ষমতা। তাহলে আদালত ডিক্রি প্রদান করবেন না কয়টি ক্ষেত্রে? 2টি ক্ষেত্রে। ডিক্রি প্রদান না করলে ক্ষতিগ্রস্ত কে হয়? বাদী ক্ষতিগ্রস্ত হয়। তাহলে বাদীর মন খারাপ হলো, তাহলে সান্ত্বনা দিতে হবে কাকে? বাদীকে, মানে সোলেটিয়াম বাদী পাবে 2টি ক্ষেত্রে। যখন বাদীকে অন্যায় সুবিধা প্রদান করে, মানে এই মামলায় ডিক্রি দিলে বাদী অন্যায় সুবিধা পেয়ে যাচ্ছে। গিভ দ্য প্লেন্টিফ অ্যান আনফেয়ার অ্যাডভান্টেজ, এই লাইনটুকু মনে রাখবেন, ওভার দ্য ডিফেন্ডেন্ট, সেক্ষেত্রে কিন্তু ডিক্রি পাওয়া যাবে না এবং আদালত কি করবেন? বাদীকে বলবে যে আপনাকে ডিক্রি দিব না, কিন্তু আপনি কিছু ক্ষতিপূরণ পাবেন, মানে সোলেটিয়াম পাবেন, যেটা বিবাদী দিবে।
একটি জমি বিক্রয় করতে ও তা ক্রয় করতে চুক্তিবদ্ধ হলো। একজন বিক্রয় করবে, আরেকজন ক্রয় করতে চাচ্ছে। বন্যা হতে জমিটি রক্ষায় ব্যয়বহুল বাঁধের রক্ষণাবেক্ষণ আবশ্যক। মানে জমিতে প্রতি বছর বর্ষার সময় পানি ঢুকে যায়, বন্যার পানি। এইটা হচ্ছে গোপন করেছে ক্ষয়ের কাছে। যখন বন্যার সময় হয়তোবা পানি ঢুকে যাচ্ছে এরকম বিষয়টি তিনি জানতে পারলেন, তখন এই বিষয়টি না জেনে হয়তোবা চুক্তিবদ্ধ হয়েছে, কারণ গোপন করেছে। পরবর্তীতে বলছে আমি এই চুক্তি আর বাস্তবায়ন করব না, আমি নিব না, সম্পত্তি টাকাও দেবো না, নিবও না, আমার বায়না ফেরত দেন। এখন কিন্তু বাধ্য করতে পারবে না কারণ গোপন করেছে। প্রতি বছর ওই বন্যা থেকে বাঁচার জন্য বাঁধটা কি করতে হবে, মেনটেন করতে হবে। মানে হয়তোবা বাঁধের কাজ করতে হবে, প্রতি বছর হয়তোবা তাকে 10,000 টাকা করে খরচ করতে হবে, মাটি তুলতে হবে বা বাঁধটাকে মজবুত রাখার জন্য। তো এটা একটা বাড়তি ঝামেলা ক্ষয়ের জন্য, তাই বলছে এটা আমার কাছে গোপন করেছেন কেন, আমি এটা নিব না। তো এখানে মামলা করলে কি পাবে না, এটা নিতে বাধ্য করতে পারবে না আদালত। বলতে পারবে না আপনাকে এটা নিতেই হবে, মানে ডিগ্রি পাবে না। তাহলে যেহেতু ডিগ্রি পাচ্ছে না, চুক্তিবদ্ধ হয়েছিল, এখন এসে যদি ঝামেলা না করতো নেওয়ার জন্য, তাহলে হয়তো বা অন্য কাউকে দিতে পারতো। তার মানে তার বিক্রয়টা ডিলে হয়ে গেল, তাই তাকে কিছু ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা যেতে পারে। 2 নম্বর, বিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়াবে। 23 সালে এখান থেকে প্রশ্ন আসছিল। এখানে দেখেন, হার্ডশিপ অন দ্য ডিফেন্ডেন্ট। ডিফেন্ডেন্টের জন্য বা বিবাদীর জন্য হার্ডশিপ হবে। হার্ডশিপ মানে ক্লেশ, মানে কষ্ট। ক্লেশ মানে কি, কষ্ট হবে। এখানে একটি জমি বিক্রয় করতে ও তা ক্রয় করতে চুক্তিবদ্ধ হলো, কিন্তু জমিতে প্রবেশ পথের বিষয়ে চুক্তিতে কিছু উল্লেখ করা হয়নি। প্রবেশ পথ বলতে এখানে আমরা সাধারণ ভাষায়, আমাদের এলাকার ভাষা বলে মুখ। মুখ মানে কি, যে রোড আছে, রাস্তা আছে, সে রাস্তার সাথে কানেকশন আছে জমির, এটাকে বলে মুখ। মানে রোডের কাছে যে জমিটা, সেটা মুখ আছে, জমিতে প্রবেশের রাস্তা আছে। আর যদি পেছনে হয়, জমিতে প্রবেশের রাস্তা নাই, তাহলে এটাকে বলবে মুখ ছাড়া জমি। এরকম একটা জমি বিক্রয় করছে যেটাতে প্রবেশ করতে হলে অন্যের জমির উপর দিয়ে যেতে হবে। এখন অন্য যে জমির উপর দিয়ে যাচ্ছে, তিনি যদি যেতে না দেন, তাহলে এই সম্পত্তিতে কি সে উড়োজাহাজে করে আসবে না হেলিকপ্টারে করে ল্যান্ড করবে? কারণ কেউ যদি তাকে রাস্তা না দেয় যেতে, এরকম জমি যদি কেনার চুক্তিবদ্ধ হয় এবং সেটা গোপন করলো ক্ষয়ের কাছে, পরে জানতে পারলো জমিতে প্রবেশ পথের অস্তিত্ব নেই, মানে রাস্তাই না, জমিতে যাবে কি করে? তাহলে বিধায় জমিটি ক্রয় করতে অস্বীকার করলে, বলে এরকম জমি আমি নিব না যেখানে আমি যেতেই পারবো না। এর আনিত মামলা। এবার বলছে না যে জমির মালিক, এই জমি আপনাকে কিনতেই হবে, আপনি কেন চেয়েছেন কিনতে? ওই যে কিছু কিছু দোকানে যে আপনি যদি বলেন ভাই এই শাড়িটার দাম কত, এই প্যান্টটার দাম কত, তখন কি বলে, দাম বললো 5,000 টাকা শাড়ির, কিন্তু 2,000 টাকার শাড়ির দাম বললো 5,000। এখন আপনাকে বললেন না ভাই আমার পছন্দ হচ্ছে না, তো দাম বলেন। না আমার পছন্দ হচ্ছে না, তো পছন্দ হচ্ছে না, তো আপনি দাম কেন বললেন? আপনি যেহেতু দাম জিজ্ঞাসা করেছেন, আপনাকে নিতেই হবে। এখন ভুলক্রমে যদি বলে যে ঠিক আছে আমি 3,000 টাকা দিব, তখন আবার একটু দাম বৃদ্ধি করার চেষ্টা করবে। তারপর বলে না, হলো না, বলে চলে আসবে, তখন বলবে 3,000 টাকা নিলেন। তখন যদি বলে যে আমি 3,000 টাকাতেও নিব না, তখন কিন্তু খবর আছে। আপনি দাম বলেছেন মানে আপনাকে নিতেই হবে। দাম জিজ্ঞাসা করলেও বিপদ হয়, দাম বললে তো আরো বিপদ। তো এরকম হচ্ছে বিষয়। এখন যিনি বিক্রেতা বলছে নিতেই হবে, কেন আপনি ইন্টারেস্ট দেখালেন, নিতে কেন রাজি হয়েছিলেন, এখন নিতেই হবে। এখন যদি মামলা করে আদালতে, তাহলে আদালত কিন্তু দেখবে যে আসলে জমিটা নিয়ে তো বিপদে পড়বে, তাই এখানে কে নিতে বাধ্য করবে না। তার মানে জমিটি গ্রহণে কে বাধ্য করে আদালত ডিক্রি প্রদান করবেন না। কেননা বিবাদী যদি জমিটি ক্রয় করে, তাহলে প্রবেশ পথ না থাকায় এটি তার জন্য হার্ডশিপ হবে, মানে কষ্ট হবে। জমি পড়ে থাকবে, শুধু শুধু বিপদ, টাকাটাই নষ্ট হবে। তাহলে এই দুইটি ক্ষেত্রে আমরা দেখলাম, বাদী অন্যায় সুবিধা পাচ্ছে এক ক্ষেত্রে, পরে বিবাদী খুব কষ্ট পাচ্ছে, লাভ হচ্ছে না বিবাদীর। তাহলে দুই ক্ষেত্রে ডিক্রি দিবে না আদালত, এটা আদালতের বিবেচনাধীন ক্ষমতা 22 ধারার। তাহলে এই দুই ক্ষেত্রে বাদী মামলায় জিতবে না ঠিকই, কিন্তু যেহেতু এখানে ইনভলভ হয়েছিল, হয়তো বা 2 লাখ টাকা
এখানে অ্যাডভান্স দিয়েছে, সেখান থেকে হয়তো বলবো যে ঠিক আছে আপনি 2 লাখ টাকা ফেরত না নিয়ে 1,80,000 টাকা ফেরত নেন, মামলা করতে তো তার কিছু খরচ হয়েছে, তাকে সান্ত্বনা পুরস্কার বা সোলেটিয়াম বাবদ সান্ত্বনামূলক ক্ষতিপূরণ 20,000 টাকা দিয়ে দেন। বিবাদীকে অনুরোধ করবে বা নির্দেশনা দিয়ে দিবে। তো বিবাদী মনে করছে এই 20,000 টাকা দিতে হলেও আমি এর কাছ থেকে আগে বিদায় হই, বাঁচি। এরপরে ডিক্রি প্রদান করার ব্যাপারে বিবেচনামূলক ক্ষমতা একটি ক্ষেত্রে, তার মানে এবার বাদী মামলা করলেই ডিক্রি পাবে এই পয়েন্টে। 3 নম্বর, যখন বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনযোগ্য চুক্তির উল্লেখযোগ্য অংশ সম্পূর্ণ করেছে এবং চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত করেছে। এবার বাদী চুক্তি করে বিপদে পড়েছে, প্লেনটিফ হ্যাজ ডান সাবস্ট্যান্সিয়াল অ্যাক্টস অর সাফার্ড লসেস, মানে বাদী চুক্তি করে বিপদে পড়ে আছে। যেমন কয়েকটি রেল কোম্পানির নিকট জমি বিক্রয় করে, রেল কোম্পানিটি জমি গ্রহণ ও কিছু কাজ করে। তাহলে রেল কোম্পানি জমি গ্রহণও করেছে, কিছু কাজ করেছে, পরবর্তীতে রেল কোম্পানি বলছে আমরা আর জমি নিব না, এখানে আর কাজ হবে না আমাদের। এখন রেল কোম্পানি জমি নিয়েছে, হয়তোবা তার একটা আম বাগান ছিল, আম বাগানের কিছু গাছ কেটে ফেলেছে। রেল কোম্পানি গাছ কেটে সেখানে হয়তোবা কিছু নির্মাণ শুরু করে দিয়েছিল, রাস্তা হোক বা কোনো আহ অফিস হোক বা কোনো গেস্ট হাউস হোক। তো পরে যদি না নাই সেটা জমি ফেরত দিতে চাই, তখন আদালতে মামলা করবে কে? বাদী। এবং রেল কোম্পানিকে নিতে বাধ্য করবে, যেখানে রেল লাইন করেন না না করেন ফেলে রাখলেও আপনাকে জমি নিতে হবে, কারণ আপনি জমি ক্ষতিগ্রস্ত করেছেন, তার আম বাগান নষ্ট করে ফেলেছেন। তখন যেহেতু বিবাদী হেরে যাবে, তখন বাদীকে বলবে তারা তো জমিটা নিল, তো একটু ক্ষতিগ্রস্ত তারা হলো, অতএব এখানে বিবাদী সোলেটিয়াম পাবে। আচ্ছা, কে সোলেটিয়াম পাচ্ছে এবং কে ডিক্রি পাচ্ছে এই বিষয়ে এখানে একটি আমি বিশ্লেষণ। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম যে সোলেটিয়াম কখন কে পাবে, যখন বাদীকে অন্যায় সুবিধা প্রদান করে, তখন বাদীর মামলায় বাদীকে ডিক্রি দেওয়া হবে না, অর্থাৎ রায়ে বাদী ক্ষতিগ্রস্ত হবে, ডিক্রি না পেলে তো ক্ষতিগ্রস্ত হয়। তখন সান্ত্বনামূলক ক্ষতিপূরণ বা সোলেটিয়াম পাবে হচ্ছে বাদী, যেহেতু বাদী ক্ষতিগ্রস্ত, মানে মামলা করে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই। অপরদিকে যখন বিবাদী অত্যন্ত ক্লেশে জড়াবে, তখনও বাদী ডিক্রি পাবে না, অর্থাৎ বাদী ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ বাদী সান্ত্বনামূলক ক্ষতিপূরণ বা সোলেটিয়াম পাবে। এবং তৃতীয় ক্ষেত্রে, যখন বাদী চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়, এবার বাদী যেহেতু প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়ে আছে, তাই আদালত তাকে বিবেচনামূলক ক্ষমতা বলে ডিক্রি দিয়ে দিবেন, তাহলে বাদী ডিক্রি পাবে। আর বাদী ডিক্রি পেলে বিবাদী ক্ষতিগ্রস্ত হলো, তাই বিবাদীর মন রক্ষার্থে বিবাদীকে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ দিবে, অর্থাৎ সোলেটিয়াম দেবে। তাহলে দুইটি ক্ষেত্রে বাদী সোলেটিয়াম পাচ্ছে এবং একটি ক্ষেত্রে বিবাদী সোলেটিয়াম পাচ্ছে। তাহলে মোট 3টি ক্ষেত্রে আদালত সোলেটিয়ামের আদেশ প্রদান করেন। খুব সুন্দরভাবে কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, অনেক বই আছে 2টি ক্ষেত্রে, একটি ক্ষেত্রে, তো সেগুলো ভুলে যান। আমি বললাম, দেখিয়ে দিলাম, এবং যেহেতু সিভিল প্র্যাকটিস করি এগুলো বুঝি আমি, অতএব 3টি ক্ষেত্রে সোলেটিয়াম আদালত দিতে পারবে, দেওয়ার ক্ষেত্র 3টি। এমসিকিউ প্রশ্নটা দেখি, 22 ধারা থেকে যে প্রশ্নটা আসছে, তাহলে আপনারা আরো বুঝতে পারবেন কেন এটা আমি ছক আকারে সুন্দর করে দিয়ে দিয়েছি। 22 ধারার বিধান মতে কয়টি বিশেষ ক্ষেত্র বিবেচনায় আদালত সোলেটিয়ামের এর আদেশ দিতে পারেন? 20 সালে প্রশ্ন আসছিল। এখানে দেখেন 2টি, 3টি, 4টি, 5টি, এখানে 3টি ক্ষেত্রে হবে খ, 22 ধারা। এই প্রশ্নটার উত্তর অনেক বই 2টি ক্ষেত্রে দিয়ে রাখছে, এবং কি কারণে 2টি ক্ষেত্রে দিয়েছে আমি জানি না, কি বুঝেছেন তারা। কারণ এখানে একটা প্রবলেম আছে, আপনি আমার নোটে যেভাবে 22 ধারা আমি উপস্থাপন করেছি, এই নতুন নোটে, আমার 23 সালের নোটে কিন্তু বেয়ার অ্যাক্টে যেভাবে উপস্থাপন করা ছিল সেভাবে ছিল, কিন্তু আমার এই 24 সালের নোটে বা যে 25 সালের এই মুহূর্তে নোট যেটা পড়াচ্ছি আমি, এখানে আমি কিন্তু একটু মডিফাই করেছি। বেয়ার অ্যাক্টটার উপস্থাপনে একটু জটিলতা থাকার কারণে অনেকে বুঝতে পারে না যে 2টি না 3টি, কিন্তু আমি এখন যে উপস্থাপন করেছি সেটাতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং নিচে একটা ছক দিয়ে বুঝেও দিয়ে দিয়েছি যে আসলে বাদী পাবে 2 ক্ষেত্রে, বিবাদী পাবে 1 ক্ষেত্রে। তো এই 22 ধারার যে সোলিটিয়াম বিষয়ে যে জটিলতা, এটা নিয়ে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আর প্রশ্ন না থাকলে আমি সামনে এগিয়ে যাই। ধারা 23।
ধারা 23-এ বলা হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদন যারা পেতে পারেন, তার মানে এখানে এসপি টিক চিহ্ন দিয়ে দেন। মানে 23-এ এসপি পাবে কারা বা কাদের পক্ষে ডিক্রি দেবে, এটাও 8টি ক্ষেত্রে। এই যে একটু শ্যাডো করা আছে, এখান থেকে প্রশ্ন আসে যে চুক্তির যে কোনো পক্ষ, ইংরেজিতে হচ্ছে এনি পার্টি দেয়ার টু। মানে চুক্তির দুইটি পক্ষ মিনিমাম থাকে বা তার অধিক পক্ষ থাকে, একজন ক্রেতা একজন বিক্রেতা, উভয় পক্ষই চুক্তির যদি পক্ষ হয়। তো বাদ, মনে করেন যে একজন জমি বিক্রয় করছে, আরেকজন কিনছেন, তো ক্রেতা যদি জমি আর কিনতে না চান, তাহলে বিক্রেতা তাকে বাধ্য করতে পারবে বাদী হয়ে। তার মানে তিনিও মামলা করতে পারবেন, তিনিও ডিক্রি পেতে পারেন। অপরদিকে যিনি কিনতে চাচ্ছিলেন, তিনি আর দেখা যাচ্ছে যে ওই আরেকজনকে মামলা করতে পারবেন। মানে ক্রেতা বিক্রেতা দুইজনের একজনই যদি চুক্তি ভঙ্গ করে, যে কোনো পক্ষই অপর পক্ষের বিরুদ্ধে মামলা করে এই কার্যকর করতে পারবে চুক্তিটা। এটা বলা হচ্ছে 23-এর ক, বা ইংরেজিতে ছোট এ, স্মল লেটার এ। এই স্মল লেটার এটা মনে রাখতে হবে। এখানে লেখা আছে অ্যানি পার্টি দেয়ার টু, ইংরেজিতে প্রশ্ন এসেছে, তো এখানে ইংলিশটুকু দিয়ে দেওয়া আছে। বাকি ক্ষেত্রগুলো কি, চুক্তির যে কোনো পক্ষের প্রধান বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি, বিবাহের ব্যাপারে নিষ্পত্তি বা একই পরিবারের সদস্যদের মধ্যেকার সন্দেহপূর্ণ অধিকারের আপোষে হিতকর ব্যক্তি, মানে মিডিয়া। এখানে মিডিয়া বলতে যিনি মিডিয়েটর, মধ্যস্থতাকারী, তাকে বোঝানো হচ্ছে। যেখানে একজন আজীবন প্রজা তার ক্ষমতার যথাযথ প্রয়োগ করে চুক্তিবদ্ধ হয়েছে, সেখানে অবশিষ্ট সকল ব্যক্তি পূর্বাধিকারীর সঙ্গে কৃত চুক্তিতে লাভের অধিকারী, উত্তরাধিকারী, মুনাফা লাভভোগী। অর্থাৎ বাবার সাথে চুক্তি ছিল, বাবা মারা গেছেন, সন্তানেরা এখানে সুবিধাভোগী, সন্তানদের উপরও চুক্তিটার বর্তাবে। মনে রাখবেন যে অপরাধ যখন কোনো পিতা করে, সেটার দায় কিন্তু তার পরিবার নিবে না। মানে পিতা অপরাধ করেছে, পিতার পরিবর্তে তার সন্তানকে বা তার স্ত্রীকে শাস্তি দেওয়া হচ্ছে, এটা কিন্তু ক্রিমিনাল কোর্টের নীতি না। কিন্তু সিভিল যে ম্যাটার গুলো, পিতা নামে মামলা চলছে, পিতার সম্পত্তি আছে, তো পিতা মারা গেলেও তার সম্পত্তি কিন্তু দায়মুক্ত হবে না। সেই সম্পত্তি সন্তানেরা পাচ্ছে, সন্তানেরা পাওয়ার পরেও তার যদি ঋণ থাকে, ঋণ মুক্ত ওই সম্পত্তি থেকে করতে হবে। তার মানে সিভিল যে লাইবিলিটি, সেটা কিন্তু ওয়ারিশ সূত্রে চলে যাবে, কিন্তু ক্রিমিনাল লাইবিলিটি কিন্তু যায় না। চুক্তি ভঙ্গের ফলে ক্ষতিগ্রস্ত উত্তরাধিকারী অবশিষ্ট ভাগের অধিকারী, উভয় পক্ষই কি করতে পারবে, মামলা করে ডিক্রি পেতে পারে। একাধিক পাবলিক কোম্পানি একত্রিত হবার আগের চুক্তির ক্ষেত্রে নতুন গঠিত কোম্পানি, মনে করেন তিন চারটা ছোট ছোট কোম্পানি মিলে একটা বড় কোম্পানি হয়ে গেছে। তো ছোট অবস্থায় কারোর সাথে চুক্তি করেছে, যখন একসাথে বড় কোম্পানি হয়ে গেছে, আগের চুক্তিটা কি থাকবে, কার্যকর থাকবে। মানে এটাকে কোম্পানি মার্জ বলে। মার্জ হয়ে গেলেও মার্জ হওয়ার আগের যে অবস্থাতে চুক্তি ছিল, সেটা কিন্তু কন্টিনিউ করতে হবে, না করলে ওই নতুন গঠিত কোম্পানির বিরুদ্ধে মামলা করা যাবে। পাবলিক কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ কর্তৃক কৃত পূর্বের চুক্তির নির্বিঘ্ন, যেখানে কোম্পানি কাছাকাছি, এখানে এর আগে কোম্পানি হবে বিবাদী, আর এই ক্ষেত্রে হবে কোম্পানি বাদী। যেমনই হোক না কেন, এই 8 প্রকার ব্যক্তি চুক্তি পেতে পারে, আহ, চুক্তি বলবতের মামলা করে ডিক্রি পেতে পারে। হু মে অবটেন স্পেসিফিক পারফরমেন্স, 8টি ক্ষেত্রে 23 ধারা। 24, যারা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাবে না, তার মানে 24-এ এসপি ক্রস পাবে না, পার্সোনাল বার্ডস টু দা রিলিফ, রিলিফ পেতে ব্যক্তিগত প্রতিবন্ধকতা। এখানে যিনি চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারেন না, ক্ষতিপূরণ পাবেন না যিনি, তিনি চুক্তি কার্য সম্পাদন পাবেন না। যিনি নিজে চুক্তির কোনো প্রয়োজনীয় শর্ত ভঙ্গ করেছেন, মানে নিজেই চুক্তি পালন করছে না, আবার আরেকজনকে পালন করতে বাধ্য করছে, কমন সেন্সের বিষয়, তিনি চুক্তি প্রবল করতে ডিগ্রি পাবেন না। যিনি নিজে ইতিমধ্যে প্রতিকার বেছে নিয়েছেন এবং চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ পেয়েছেন, মনে করেন অপরপক্ষ খেসারত দিতে চাইলো এবং খেসারত নিয়েই নিল, বা অন্য কোনো ভাবে ক্ষতিপূরণ পেয়ে গেছে, তো ক্ষতিপূরণ পেয়েছেন একবার, আবার মামলা করে কি চাচ্ছেন,
যিনি চুক্তির পূর্বে অবগত ছিলেন যে এর বিষয়বস্তু বন্দোবস্ত হয়ে আছে, মানে সেটেলমেন্ট হয়ে আছে। আমরা সেটেলমেন্ট পড়লাম না গত ক্লাসে? তো যেটা সেটেলমেন্ট হয়ে আছে সেটা নিয়ে যদি কেউ যদি চুক্তি করে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বাধ্য করা যাবে না সেটেলমেন্টকৃত সম্পত্তি নেওয়ার জন্য। তাহলে চার প্রকার ব্যক্তি পাবে না। 25, সত্ত্বহীন ব্যক্তি বা প্রত্যয়নদাতা কর্তৃক বিক্রয় বা ইজারা চুক্তি। অস্থাবর ও স্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে এই ধারাটি প্রযোজ্য। উক্ত সত্ত্বহীন ব্যক্তি বা প্রত্যয়নদাতার পক্ষে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া যায় না। তাহলে 25-এ এসপি ক্রস চিহ্ন দিয়ে দেন, সম্ভব না। যে ব্যক্তির সম্পত্তিতে সত্ত্ব নেই যেন বিক্রয় বা ইজারা বা ভাড়া দেওয়ার চুক্তি করে, যার সম্পত্তিতে মালিকানাই নাই। এ ঠান্ডা খাওয়া হয়ে গেছে বেশি, দুঃখিত। তাহলে সম্পত্তির মালিকই না সে যদি কোনো চুক্তি করে, তাহলে সেটা কি কার্যকর হবে, হবে না? ফ্যান টপ করে দিলাম, আশা করি আর সমস্যা না হওয়ার কথা। এক্ষেত্রে যিনি সন্দেহমুক্ত সত্য প্রদানে ব্যর্থ হয়েছেন, মানে তার সত্য আছে কিনা সন্দেহ হচ্ছে, তিনি সন্দেহমুক্ত করার জন্য তার ডকুমেন্ট দেখাতে পাচ্ছেন না। যিনি আগেই বিষয়বস্তুটির বন্দোবস্ত বা পত্তনি করেছেন, এক্ষেত্রে উদাহরণগুলো পড়বেন, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে। ঠান্ডা তরমুজ খাওয়া হয়ে গেছে বেশি। আচ্ছা, 26, পরিবর্তন ব্যতীত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব নয়। মানে এমন একটা চুক্তি যেটা সাধারণত সম্ভব না, কিন্তু পরিবর্তন করলে আবার সম্ভব। তাহলে 26-এ উপরে লিখেন এসপি টিক চিহ্ন, নিচে লেখেন 26-এর এসপি ক্রস চিহ্ন। মানে পরিবর্তন করলে সম্ভব, না করলে নয়। প্রতারণা বা তথ্যের ভুলের কারণে প্রতিবাদী মানে বিবাদী চুক্তিবদ্ধ হওয়ার সময় শর্ত যেমন ভেবেছিল তা হতে ভিন্ন রূপ পরিগ্রহ করেছে। মনে করেন বন্ডে স্বাক্ষর প্রত্যেককে 1,000 টাকা, প্রকৃতপক্ষে হবে সবাই মিলে যৌথভাবে 1,000 টাকা। পরিবর্তন মেনে নিলে সম্ভব। মনে করেন 5 জন মিলে একটা চুক্তি করলো, এখন 5 জন মিলে 1,000 টাকা দিতে হবে। কিন্তু এই যে এর মধ্যে একজন চালাকি করে লিখেছে প্রত্যেকে, তার মানে এখানে 1,000 না হয়ে তো 5 গুণ 1,000, 5,000 টাকা হয়ে যাবে। জাস্ট সবাই মিলের কাছে প্রত্যেকে এই কথাটা লিখার কারণে। তাহলে যারা 1,000 টাকা করে দিতে চেয়েছিল সবাই মিলে, তার মানে 5 জনে 200 টাকা করে দিতে হতো। 200-র কাছে নিজেকে যদি 1,000 টাকা দিতে হয়, তাহলে এটা কি সবাই মেনে নিবে? বলবে যে না, আমার তো এটা কথা ছিল না, আমরা 200 করে 5 জন মিলে 1,000 টাকা দিব। তাহলে এটা যদি পরিবর্তন মেনে নেয় অপরপক্ষ, তাহলে এই চুক্তি বাস্তবায়ন সম্ভব, না হলে সম্ভব নয়। তো এরকম কিছু বিষয় আছে, এটা পড়ে নিবেন, সহজ আছে, সহজ করে উপস্থাপন করা আছে। আর এখানে দেখেন খ, গ, ঘ, ঙ, এই প্রত্যেকের জন্য আলাদা আলাদা এখানে কিন্তু উদাহরণও আবার নিচে দিয়ে দেওয়া আছে। তো এই খ এর জন্য এই উদাহরণ খ, গ এর জন্য উদাহরণ গ, এভাবে মিলিয়ে পড়লে বুঝতে পারবেন। 27, মনে রাখবেন যে যাদের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া সম্ভব, যাদের বিরুদ্ধে সম্ভব, এখানেও যে কোনো পক্ষের বিরুদ্ধে, অর্থাৎ আইদার পার্টি দেওয়ার টু। কারা কারা আছেন আরো একটু পড়ে নেবেন, সহজ আছে বাকিটুকু। এখানে 27-এর এই কটাই আসে বেশি, বাকিগুলো আসে না। 27-এ, ইজারা সংক্রান্ত চুক্তির আংশিক সম্পাদনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এটাকে বলা হয় ইজারা গ্রহীতার রক্ষা কবচ। কেন রক্ষা কবচ? যিনি ইজারা গ্রহণ করছেন তার যে স্বার্থ সেটা 27 দ্বারা রক্ষা করা হয়। ইজারা নেওয়ার পর ঝামেলা তৈরি হচ্ছিল, তাই এই আইনটা তৈরি করা হয়।
জাস্ট এই 27-এর এই টপিকটা মনে রাখবেন, ইংলিশ আর বাংলা, তাহলে হবে, ভিতরে খুব একটা দরকার নাই। 28, যাদের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া সম্ভব নয়, তার মানে এখানে 28-এ ক্রস চিহ্ন দিয়ে দেন, এসপি ক্রস। প্রতিদান এতই অপর্যাপ্ত যে প্রতারণা বা বাদী, যিনি ক্রেতা কর্তৃক অন্যায় সুবিধা গ্রহণের পরিস্থিতির সাক্ষ্য হয়ে দাঁড়ায়। বাদী কর্তৃক অল্প টাকায় জমি ক্রয়, মনে করেন 1 বিঘা জমি, এখানে লিখতে হবে 50 লক্ষ, ভুল করে 50,000 লিখে রাখছে। তাহলে 50 লক্ষ টাকার জমি 50,000-এ কিনবে, এটা তো মানে কমন সেন্সেই সেটা অসম্ভব। তো এরকম যদি অল্প মূল্যে কোনো প্রতারণা করে বা যিনি কিনছেন তিনি কম লিখে রাখেন, তাহলে কিন্তু এটা সম্ভব হবে না কার্যকর করা। যে পক্ষের কার্য সম্পাদন কর্তব্য সে পক্ষের সম্মতি গ্রহণ ভুল বিবরণ বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে যদি কোনো কিছু করা হয়, গোপন চক্রান্ত বা অসদাচরণের মাধ্যমে অর্জিত হলে, বা মিথ্যা আশ্বাস বা যা পূর্ণ করা হয়নি এরকম কোনো কিছুর মাধ্যমে যদি একটা চুক্তিতে কাউকে নিয়ে আসা হয়, মানে কৌশলে প্রতিবাদী বা বিবাদীর সম্মতি গ্রহণ করলে এবং তাকে চুক্তিবদ্ধ হতে প্ররোচিত করলে এই চুক্তি বাস্তবায়ন করা যাবে না। ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে, ভুল ধারণার বশবর্তী হয়ে, অপ্রত্যাশিতভাবে সম্মতি প্রদান করলে ওই বিবাদীর বিরুদ্ধে ভুলক্রমে সম্মতি প্রদান করেছেন বিবাদী, তাই এসপি দেওয়া সম্ভব না। শর্ত হচ্ছে চুক্তিতে ভুলের ক্ষেত্রে ক্ষতিপূরণের ডিক্রি দেওয়া যেতে পারে এবং সম্ভব হলে চুক্তি প্রবাল করাও যেতে পারে যদি ভুলের কারণে হয়, কিন্তু প্রতারণা বা চালাকি থাকলে হবে না। ভুল তো মানুষেরই হয়, এরকম একটা কথা আছে না, টু ম্যান টু ইর ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল। তো ভুলের জন্য ছাড় আছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল করে, গুড ফেতে না হয়, তাহলে কিন্তু হবে না। 29, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন এর মোকদ্দমা খারিজের পর চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা রুজুতে প্রতিবন্ধকতা। একজন বলল যে আমাকে চুক্তি কার্যকর করে দেন, তারপরে তিনি কি করলেন না, সেই মামলায় ক্ষতিপূরণ চাইলেন না, এবং মামলা কি হয়ে গেল, খারিজ হয়ে গেল। তারপরে যদি বলে যে আমি তো মামলার চুক্তি কার্য সম্পাদন হলো না, আমি তাহলে ক্ষতিপূরণের জন্য আলাদা একটা মামলা করি, আদালত বলবে চলবে না, কারণ সেম বিষয় নিয়ে আপনি একবার মামলা করেছেন, আবার মামলা করা যাবে না। যদিও মামলার প্রকৃতি ভিন্ন, কিন্তু একই চুক্তি নিয়ে যেহেতু দুইটি মামলা হচ্ছে, এটা রেস জুডিকাটাই বাড়িতে হবে। তাহলে প্রশ্ন আসতে পারে, একটি জটিল প্রশ্ন, আপনারা নোট করে নেন। এখানে প্রয়োজন আপনারা 29-এর এখানে ব্র্যাকেটে রেস জুডিকাটা লিখে রাখেন, যে রেস জুডিকাটা বিধানের প্রতিফলন ঘটেছে সুনির্দিষ্ট প্রতিকার আইন বা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের কোন ধারায়। 29 ধারায় রেস জুডিকাটার প্রতিফলন ঘটেছে, এখানে ব্র্যাকেটে রেস জুডিকাটা লিখে নেন 29 ধারায়। 30, আজকের সর্বশেষ সেকশন, পত্তনি বা বন্দোবস্ত সম্পাদন করার জন্য রায় ও উইল প্রদত্ত নির্দেশনাবলীর ক্ষেত্রে পূর্ববর্তী ধারাসমূহের প্রয়োগ। পূর্ববর্তী ধারাসমূহ বলতে এই 12 থেকে শুরু করে 29 ধারা, সবগুলো ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে। চুক্তিতে পরিবর্তন হলে রায় ও উইলও পরিবর্তন করতে হবে। মানে একটা চুক্তি হয়েছে, হওয়ার পর সেটা নিয়ে মামলা রায় হয়ে গেছে, রায়ের পরে ওই চুক্তির কিছু অংশ পরিবর্তন করা হচ্ছে, তাহলে চুক্তির যদি কোনো অংশ পরিবর্তন করা হয়, তাহলে রায়েও ওই অ্যাজ ইট ইজ না রেখে অ্যাকর্ডিংলি, মানে যেইভাবে চুক্তিতে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে সেইভাবে আর্জি পরিবর্তন হবে, সেইভাবে আবার ডিক্রি পরিবর্তন হবে, রায় ও ডিক্রি। এটাই বলা হচ্ছে 30 ধারার মূল বক্তব্য। তো আজকের আলোচনার বিষয় এতটুকুই। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আর যদি প্রশ্ন না থাকে ক্লাস শেষ করব। আচ্ছা, এখানে ক্লাসে যারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা জাস্ট মেসেজ আমাকে উত্তর দিয়ে দিবেন, লাইভ ক্লাসে এসে বলার দরকার নাই। আমার যে রুটিন, হ্যাঁ, এই যে রমজান মাসের এমসিকিউ ব্যাচের যে রুটিন, এই রুটিনে কি নাই, কোনো সাপ্তাহিক টেস্ট নাই, কারণ শুক্রবারেও আমি ক্লাস রেখেছি। এটা যেহেতু ব্যাচ 2 এর জন্য, ব্যাচ 1-এর তো কোর্স একবার কমপ্লিট হয়ে গেছে, আমি সুযোগ দিয়েছি ব্যাচ 2 এর সাথেও ক্লাস করার। এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট যারা আগে ভর্তি হয়েছেন।
তো এখন সময় কমের কারণেই আমি রিটেন ব্যাচ শুধুমাত্র একদিন পড়াচ্ছি বৃহস্পতিবার, এবং 6 দিনই পড়াচ্ছি এমসিকিউ ব্যাচ। তো আমি পরীক্ষা কখন নিব? আপনাদের যদি দুই দুই কি তিনজন মেবি আমাকে বলেছেন স্যার পরীক্ষা নিলে ভালো হয়, সাপ্তাহিক পরীক্ষা। তো আপনারা যদি আগামী সপ্তাহে হোক বা পরের সপ্তাহে, যেমন আগামী শুক্রবার বা শনিবার বা পরের শুক্রবার বা শনিবার বা অন্য কোনো দিন ক্লাস শুরু হওয়ার আগে অথবা বিকেলেও আপনারা পরীক্ষা দিলে দিতে পারেন। বিকেলে চাইলে শুক্রবারে বা শনিবারে, যদি কারো মত থাকে যে আমরা পরীক্ষা দিতে চাই। আপনাদের এই ক্লাসে এখন 14 জন আছেন, সবাইকে আমি জিজ্ঞাসা করছি, আপনারা এই ক্লাস শেষ করে মেসেজ দিবেন যে পরীক্ষা দিতে চাই, মানে পরীক্ষা দিতে চাই। যারা দিতে চান তারা উল্লেখ করবেন কখন, মানে এই কিবারে কখন, মানে শুক্রবার বা শনিবার, এবং সময় উল্লেখ করবেন। যারা যারা পরীক্ষার পক্ষে, সাপ্তাহিক পরীক্ষা দিতে চান, যে পরীক্ষা দিতে চাই শনিবার বিকেল এতটা বা সন্ধ্যা এতটা বা রাত এতটা, এভাবে উল্লেখ করবেন। আর যারা পরীক্ষা দিতে চান না তারা লিখবেন যে আমরা পরীক্ষা দিতে চাই না, মানে রমজান মাসের কথা বলছি। তো আপনাদের এই যারা লাইনে আছেন এই মুহূর্তে আমার কথা শুনছেন, প্রত্যেকেই মেসেজ করবেন পরীক্ষা দিতে চাই না, এতটুকু লিখলে মানে তাদের জন্য আর কোনো সমস্যা নেই। তারা বলবেন পরীক্ষা দিতে চান, তাহলে বার এবং সময় উল্লেখ করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।